আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, আমি মোহাম্মদ ইমরান আলী, তোমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা। তোমরা একটু রিপ্লাই করো যাতে লাইভটা চালু হয়েছে কিনা আমি একটু বুঝতে পারি। তোমরা যারা দেখছো একটু কমেন্টস অথবা লাইক করো, আর যারাই লাইভে আসবে অবশ্যই একটা লাইক করবে এবং একটু কমেন্টস করবে যাতে করে আমি তোমাদের উপস্থিতি টের পাই। তো আশা করি 7 জন ইতিমধ্যে তোমরা দেখছো, এখানে নোটিফিকেশন শো করেছে। তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস বোনাস ক্লাস, তোমাদের সুবিধার্থেই রুটিনের বাইরেই এবং তোমাদের অনুরোধের ভিত্তিতে এই হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সের সমন্বিত একটি ক্লাস নিচ্ছি। তোমাদেরকে প্রথমেই আমি বোর্ডে নিয়ে যেতে চাই। বোর্ডে সে ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় আলোচনা করা হয়েছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, অর্থায়ন ও ব্যাংকিং বিমা, যেটা প্রথম পত্রকে অর্থায়ন বলা হয়, তার চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে আর্থিক বিশ্লেষণ। এই দুটো বইয়ের দুটো অধ্যায়ের আলোচনা এবং আলোচ্য বিষয় একই। সেক্ষেত্রে আমরা যদি এই দুটো অধ্যায়ের আলোচনা একবারে শিখে নিতে পারি, তাহলে দুটো বইয়ের গুরুত্বপূর্ণ দুটো অধ্যায় তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। শুধু সেটা না, খুব কম সময়ের ভিতরে এই অধ্যায়ের অঙ্ক যা পরীক্ষায় আসে খুব কম সময়ের ভিতরে করে দেওয়া যায়, আর এগুলো খুবই সহজবোধ্য। তোমরা যদি একটু মনোযোগী হয়ে কথাগুলো শোনো আমার, তাহলে আশা করি আজ ক্লাসে এই অধ্যায়ের মৌলিক জ্ঞান তোমাদের চলে আসবে এবং তোমাদের বিষয়টা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কয়েকটা বিষয় একটু জেনে নিব। আমরা সেক্ষেত্রে ইতিমধ্যে জেনে ফেলেছি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের নাম হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এবং অর্থায়নের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। প্রিয় ছাত্রছাত্রী, এক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে কিছু বেসিক কথা আমি বলে নিতে চাই। এই অধ্যায়ের আলোচনার শেখার আগে তোমাদের কয়েকটা শব্দের অর্থ এবং ব্যাখ্যা সম্পর্কে ক্লিয়ার হয়ে নিতে হবে। যেমন প্রথমত হচ্ছে বিক্রয়। আশা করি কিনে যখন তার সঙ্গে লাভ যোগ করে বিক্রি করে, যে মূল্যে বিক্রি করে সেই মূল্যকে বলা হয় বিক্রয় মূল্য। এবার আমরা শিখব পরিবর্তনশীল ব্যয় কি। পরিবর্তনশীল ব্যয় হলো যে পণ্যটা বিক্রি করলাম সেই পণ্যটা বিক্রয় পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমার যত টাকা খরচ হয়েছে ওই পণ্যটার পিছনে প্রত্যক্ষভাবে, সেই ব্যয়গুলোকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল কস্ট। আমি তোমাদের উদাহরণ দিয়ে ইনশাল্লাহ শিখিয়ে নিব। এরপরে আমরা জানবো স্থির ব্যয় কি। স্থির ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যে ব্যয়টা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের উৎপাদন এককের উপর নির্ভর করে না, যে ব্যয়টা সবসময় স্থির থাকে, সেই ব্যয়কে বলা হয় স্থির ব্যয়। তো আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবা। আমি একটু দুঃখ প্রকাশ করিনি, আমার 2বার ফোন কল এসেছে, এই জন্য ভিডিওটা একটু করাপ্ট হতে পারে বা একটু ভেঙে যেতে পারে। তোমরা ব্যাপারটা একটু বিবেচনা করে নিও। আমি 2বারই ফোন কল কেটে দিয়েছি। তো তোমাদের যে উদাহরণটা দিতে চাই সেটা হচ্ছে সাজিদুল ইসলাম। ধরো সাজিদুল ইসলাম ওর বাসার পাশে মসজিদে বা মাদ্রাসায় একটা ওয়াজ মাহফিল হবে। তো ও হঠাৎ করে মনে করলো যে যেহেতু ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিল আমি ছোটোখাটো একটা ব্যবসা করব। তোমরা মনোযোগ দিয়ে উদাহরণটা শুনবে। আশা করি এই উদাহরণটা শুনলে তোমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে বলো ইনশাআল্লাহ। তো সাজিদুল কি করলো? সাজিদুল মনে করো বিশেষ রকমের কলম বিক্রি করবে, যে কলমগুলো এক একটা মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, কিন্তু ও কলমটা বাজারে গিয়ে কিনে
ওর সে ওয়াজ মাহফিলের দোকানে আনার আগ পর্যন্ত খরচ হয়েছে 8 টাকা। তো 8 টাকা খরচ হয়েছে একটা কলমের পিছনে, বিক্রি করতেছে 10 টাকা। নর্মালি তোমাদের মাথায় তখন কাজ করবে লাভ হচ্ছে 2 টাকা, কিন্তু এটাকে আমরা এখনই লাভ বলতে পারবো না। কারণ হলো সাজিদুল ওই ওয়াজ মাহফিলে যে দোকানটা নিয়েছে সেই দোকানটা ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ প্যান্ডেল আকারে করে দেওয়ার কারণে প্রত্যেকটা দোকানের 2000 টাকা করে ভাড়া নিবে ওই একদিনের জন্য। তাহলে একটা কলম যদি ও 8 টাকা দিয়ে কিনে 10 টাকায় বিক্রি করে, আপাতত মনে হচ্ছে 2 টাকা লাভ, কিন্তু আসলে 2 টাকা লাভ না, কারণ ওর মাথার উপর এখনো দোকান ভাড়া রয়েছে 2000 টাকা। তাহলে আমরা 10 টাকা বিক্রি করতেছি, 8 টাকা দিয়ে কিনে যে 2 টাকা লাভ হচ্ছে, এই লাভটাকে লাভ বলবো না। তাহলে আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এটাকে কি বলবো? হ্যাঁ, এটাকে কিছু একটা বলার মতো নাম রয়েছে। কি নাম রয়েছে একটু পরে তোমাদেরকে বলছি। তার আগে আমি আরও কিছু কথা বলতে চাই। মনে করো সাজিদুল একটা কলম কিনেছে, তাহলে একটা কলম কিনতে ওর কত টাকা খরচ হয়েছে? 8 টাকা। যদি দুটো কলম কেনে 16 টাকা। যদি 80 টাকা ব্যয় হবে 10টি কলম কিনতে গিয়ে। এখন তাহলে কি দাঁড়ালো? একটা কলমের ক্রয় মূল্য অর্থাৎ ব্যয় 8 টাকা, কিন্তু 10টা কলমের ব্যয় 80 টাকা। তার মানে যখন কলম যত বেশি পরিবর্তিত হচ্ছে পরিমাণ, তত পরিমাণ আমার ব্যয় বাড়তেছে। কারণ একটা কলমের ক্ষেত্রে 8 টাকা, দুটো কলমের ক্ষেত্রে 16 টাকা। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ব্যয়টা পরিবর্তিত হচ্ছে, ক্রয় মূল্যটা পরিবর্তিত হচ্ছে। এই ক্রয়ের পরিমাণের সঙ্গে সঙ্গে ব্যয়ও পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রত্যেক এক একক কলম ও ক্রয় বাড়াচ্ছে, ওর ব্যয়ও বাড়তেছে। যে ব্যয়গুলো এরকম একক প্রতি ব্যয় যখন বৃদ্ধি পেতে থাকে, মানে 1 এককের জন্য যা ব্যয় 2 এককের জন্য সে অনুপাতে ব্যয় বৃদ্ধি পেতে থাকবে, 3 এককের ক্ষেত্রে এরকম বৃদ্ধি পেতে থাকবে। যখন এরকম ব্যয় পরিবর্তন হতে থাকে সেই ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন ধরো যে কলমের ক্রয় মূল্যটা এক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয়, কারণ একটার জন্য 8 টাকা, দুটোর জন্য 16 টাকা, তিনটার জন্য 24 টাকা, চারটার জন্য 32 টাকা, 10টার জন্য 80 টাকা। কিন্তু ওই যে দোকান ভাড়া 2000 টাকা, সেই দোকান ভাড়া ও যদি একটা কলমও কিনে বিক্রি করে তাহলে ওর ভাড়া 2000 টাকা দিতে হবে। আর যদি 50টা কলমও বিক্রি করে তাও ওর দোকান ভাড়া 2000 টাকা। ও যদি 1000 কলম বিক্রি করে তখনও ওর দোকানের ভাড়া 2000 টাকা। তাহলে আমরা দুই ধরনের ব্যয় পেলাম। একটা ব্যয় হচ্ছে স্থির থাকছে, যে ব্যয়টাকে আমরা স্থির ব্যয় বলবো। তাহলে স্থির ব্যয় কি দাঁড়ালো? দোকান ভাড়াটা স্থির ব্যয়, যেটাকে স্থায়ী ব্যয়ও বলে, ইংরেজিতে বলা হয় ফিক্সড কস্ট। আর যে ব্যয়টা একক প্রতি বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, সে ব্যয়টাকে বলবো পরিবর্তনশীল ব্যয়, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা দুই ধরনের ব্যয় পেলাম। এবার দেখো, যদি মাত্র আমরা একটা কলম কিনে বিক্রি করি তাহলে আমার 10 টাকা দিয়ে কিনে 8 টাকা দিয়ে কিনে 10 টাকায় বিক্রি করায় 2 টাকা হাতে থাকতেছে। এই 2 টাকাকে আমরা প্রফিট বলবো না, কারণ আমার ঘাড়ের উপরে অর্থাৎ সাজিদুলির ঘাড়ের উপরে এখনও ওই যে 2000 টাকা চলতেছে। তার মানে ওর এখনও লস 1998 টাকা। কেবলমাত্র 2 টাকা উদ্ধার হয়েছে। ওর যদি মানে ঘাড়ে কোনো ক্ষতি না নিতে হয়, অর্থাৎ ওই 2000 টাকা দোকান ভাড়া যদি ওর উসুল করতে হয়, তাহলে ওর কতগুলো কলম বিক্রি করতে হতে পারে তোমরা কি ধারণা করতে পারো? অর্থাৎ একটা কলম বিক্রি করে যদি 2 টাকা পায়, তাহলে 2000 টাকা ওই যে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, ওই 2000 টাকা দোকান ভাড়া পরিশোধ করতে ওর কতগুলো কলম বিক্রি করা লাগবে? এক্ষেত্রে আমাদের ওই 2000কে ভাগ করতে হবে 2 দিয়ে। 2000কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত পারবো? 1000। তার মানে 1000 পিস কলম যদি আমরা বিক্রি করি তাহলে সাজিদুল প্রত্যেক কলম থেকে 2 টাকা করে পেয়ে 1000 পিসের জন্য পাবে 2000 টাকা, যে 2000 টাকা দিয়ে ও দোকান ভাড়া মিটাবে। দোকান ভাড়া মিটিয়ে দেওয়ার কোনো লস আছে? দোকান ভাড়া মিটিয়ে দেওয়ার পর ওর কোনো লাভও নাই, লসও নাই। তাহলে আমরা কিন্তু একটা পজিশনে চলে এসেছি। আমরা একটা আলোচনার একটা লেভেলে কি দেখলাম? 10 টাকা করে বিক্রি করি, যা কিনেছিলাম 8 টাকা করে। 10 টাকা বিক্রয় মূল্য, 8 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়।
তো 10 টাকা থেকে এই 8 টাকা বাদ দিলে আমরা যে লাভের মতো যে 2 টাকা দেখতে পাচ্ছি, সেই 2 টাকাকে লাভ বলবো না, কিন্তু কিছু একটা নাম আমাদের দিতে হবে, যে নামটা হচ্ছে দত্তাংশ। এটার আরও বাংলা নাম রয়েছে, যেমন অবদান, মুনাফা আয়তনও বলা হয় এটাকে, আর ইংরেজিতে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন বা সংক্ষেপে সিএম। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে সেটা প্রফিটের মতো মনে হলেও আমরা ওটাকে প্রফিট বলবো না, ওটাকে বলবো দত্তাংশ, কারণ এখনও আমার মাথার উপরে স্থির ব্যয় ঝুলছে। স্থির ব্যয়ের আরও কয়েকটা উদাহরণ হচ্ছে ওই যে দোকান ভাড়া বা দারোয়ানের বেতন বা মনে করো যন্ত্রপাতির অবচয়, এগুলো সব স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় বলতে ওই যে এক পণ্যটা ক্রয় মূল্য বা ওই পণ্যের মজুরি ব্যয় বা পণ্যের কোনো অন্য পরিবর্তনশীল ব্যয় যেগুলো, সেগুলো সব পরিবর্তনশীল ব্যয়ের ভেতর ঢুকবে। আর আমরা ওই যে স্থির ব্যয় 2000 টাকাকে ভাগ করলাম হচ্ছে একক প্রতি দত্তাংশ, যে 2 টাকা, কি বলেছিলাম দত্তাংশ কেমনি বের হলো? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটা দত্তাংশ। সেক্ষেত্রে কত দত্তাংশ পেয়েছিলাম এক এককে? 2 টাকা। আর স্থির ব্যয় কত পেয়েছি? 2000 টাকা। স্থির ব্যয় 2000 টাকাকে যখন আমি দত্তাংশ 2 টাকা দিয়ে ভাগ করলাম, তখন আমি পেলাম 1000 একক। এই 1000 একক দ্বারা আমি কি বুঝলাম আমার লাভও হয়নি, লসও হয়নি। আমি 1000 পিস কলম ক্রয় করলাম, ক্রয় করে বিক্রি করলাম, বিক্রি করার পর আমার হাতে 2000 টাকা আছে। সেই 2000 টাকা আমি ওয়াজ মাহফিলের দোকান, মানে মাহফিলের যে দোকান ভাড়া যারা দিয়েছে তাদের হাতে 2000 টাকা বুঝিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। সাজিদুল বাড়ি চলে গেল। সাজিদুল বাসায় গিয়ে বলল যে আমার লাভও হয় নাই, লসও হয় নাই। 1000 পিস কলম বিক্রি করছিলাম, 2 টাকা করে, মোট 2000 টাকা আমার হাতে জমছিল, যা টাকাটা ধরেই আমি দিয়ে দিয়েছি দোকান যাদের কাছ থেকে ভাড়া নিয়েছিলাম তাদেরকে। এই যে 1000 পিস কলম, এই যে 1000 পিস কলম সাজিদুল বিক্রি করছে, এই 1000 পিস কলম আমরা যে বিক্রি করতে হবে, এবং বিক্রি করলে যে আমার লাভও হবে না, লসও হবে না, এই যে পয়েন্ট, এই যে বিন্দু, এই বিন্দুকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে বিইপি। এই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলতে আমরা বুঝি যে পরিমাণ পণ্য বিক্রি করলে বিক্রেতার লাভও হবে না, লসও হবে না, তাকে সমচ্ছেদ বিন্দু বলে। তোমরা সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো। যে পরিমাণ পণ্য বিক্রি করলে বিক্রেতার লাভও হবে না, লসও হবে না, অর্থাৎ সমান সমান, সেই পরিমাণ পণ্যকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি। যেমন আমাদের এখানে সমচ্ছেদ বিন্দু সাজিদুলের 1000 একক। 1000 একক সমচ্ছেদ বিন্দু। যদি বলা হয় সমচ্ছেদ বিন্দু টাকা কত, টাকা যখন বলা হবে ওই 1000 এককের সঙ্গে গুণ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্যটা। একক প্রতি বিক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে 1000 গুণ 10 কত হবে? 10,000 টাকা। তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু একক হচ্ছে 1000 একক, আর সমচ্ছেদ বিন্দু টাকা হচ্ছে 10,000 টাকা। আশা করি তোমরা সমচ্ছেদ বিন্দু বিষয়টা বুঝেছো। তোমরা দত্তাংশ বা অবদানাংশ বা মুনাফা আয়তন বা কন্ট্রিবিউশন মার্জিন, সংক্ষেপে সিএম, এটাও আশা করি বুঝেছো। আমি আবারও বলি যে দত্তাংশ বা অবদান অংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম বা মুনাফা আয়তন, এটা কিভাবে বের হয়? যে আবারও বলছি, বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, বা এভাবে বলতে পারি যে একক প্রতি দত্তাংশ সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের বেরোবে একক প্রতি দত্তাংশ। যেমন আমার একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 8 টাকা সমান সমান বের হল 2 টাকা, যেটাকে বলা হবে একক প্রতি দত্তাংশ। আর আমরা কি করলাম? প্রতিষ্ঠানের স্থির ব্যয়কে ভাগ করলাম একক প্রতি দত্তাংশ দিয়ে, তখনই আমার বের হয়ে যাবে সমচ্ছেদ বিন্দু একক। যেমন আমরা স্থির ব্যয় 2000 টাকাকে ভাগ করেছিলাম একক প্রতি দত্তাংশ 2 টাকা দিয়ে, আমরা পেয়েছিলাম সমচ্ছেদ বিন্দু একক 1000 একক। অর্থাৎ 1000 একক যদি আমি উৎপাদন করি, ক্রয় করি, করে বিক্রি করি, তাহলে আমার প্রতিষ্ঠানের কোনো লাভও নেই, লসও নেই, সমান সমান। আর এই যে বিন্দু 2000 এককের এই বিন্দুকে বলা হয় সমচ্ছেদ বিন্দু, ইংরেজি ব্রেক ইভেন পয়েন্ট। এর থেকে যদি আমি বেশি বিক্রি করি আমার লাভ শুরু হবে।
আর যদি এর থেকে কম বিক্রি করি তাহলে আমার ক্ষতি হবে। কেমন উদাহরণ হিসেবে দেখি, মনে করো আমি বিক্রি করতেছি 2001 একক। তো 2001 একক বিক্রি করব কত টাকায়? 2001 গুণ 10 কত হবে? 20,010 টাকা। সেখান থেকে যদি আমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, 2001 গুণ 8 টাকা কত বেরোবে? 8 দুগুণে, তোমরা ক্যালকুলেটর প্রয়োগ করে দেখো, ফিনিশিংয়ে তোমাদের মাত্র 2 টাকা লাভ বের হবে যদি তুমি 1 একক অতিরিক্ত বিক্রি করো। ওই 1 একক অতিরিক্ত বিক্রি করার কারণে তোমার যে 2 টাকা লাভ হচ্ছে, এটাই হচ্ছে ওই সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, সমচ্ছেদ বিন্দু তো আমাদের 1000 একক ছিল, দুঃখিত, আমরা 2000 একক হিসাব করব না, আমরা করব 1000 একক যদি বিক্রি করি তাহলে ওই যে অতিরিক্ত 1 একক আমরা বিক্রি করলাম, ওই অতিরিক্ত 1 এককের জন্য আমার লাভ হবে 2 টাকা। আর আমি যদি 1 একক কম বিক্রি করি তাহলে আমার লস হবে 2 টাকা। তো তোমাদের আবারও আমি একটু ট্রায়াল দিই যে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান বা মুনাফা তো একই কথা। এটা সূত্র কি দাঁড়ালো? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দেবো, তাহলে পাবো একক প্রতি দত্তাংশ, যেটার আরও অনেকগুলো নাম আছে বলেছি। সমচ্ছেদ বিন্দু কীভাবে বের হবে? প্রতিষ্ঠানের স্থির ব্যয়কে ভাগ করব একক প্রতি দত্তাংশ দিয়ে, তাহলে আমার বের হবে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু এককের সঙ্গে ওই একক প্রতি বিক্রয় মূল্য যদি গুণ করি তাহলে আমার বেরোবে সমচ্ছেদ বিন্দু টাকা। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার সমচ্ছেদ বিন্দু বেরিয়েছে 1000 একক, আর টাকা যদি আমি বের করতে চাই তাহলে তার সঙ্গে 1000 গুণ 10 করব, 10,000 টাকা আমাদের বের হবে সমচ্ছেদ বিন্দু টাকা। আচ্ছা, ধরে নাও সাজিদুল 1500 একক পণ্য বিক্রি করছে, তাহলে ওর প্রথম যে 1000 একক 1500 এককের ভিতরে সে 1000 একক গিয়েছে দোকান ভাড়া উঠাতে গিয়ে, এখনো 500 একক কিন্তু ও আরও বিক্রি করেছে। ওই 500 একক বিক্রি করতে গিয়ে প্রত্যেক এককে ওর এবার 2 টাকা করে লাভ হচ্ছে। এই যে লাভের ভিতর প্রবেশ করলো, সমচ্ছেদ বিন্দু থেকে অতিরিক্ত যে কয় একক সাজিদুল বিক্রি করছে সে কয় এককে বলা হবে নিরাপত্তা প্রান্ত। তোমরা কিন্তু আরও একটা নতুন শব্দ পেয়ে গেলে, নিরাপত্তা প্রান্ত, যাকে ইংরেজিতে বলা হয় মার্জিন অফ সেফটি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে সমচ্ছেদ বিন্দু যতটুকু, তার থেকে যত বেশি বিক্রি করবে ওই বেশি বিক্রয়কৃত এককগুলোকে বলা হবে নিরাপত্তা প্রান্ত। যেমন ধরো 1500 একক বিক্রি করলে অতিরিক্ত 500 এককে বলা হবে নিরাপত্তা প্রান্ত। যদি 1200 একক বিক্রি করে তাহলে অতিরিক্ত 200 এককে বলা হবে নিরাপত্তা প্রান্ত একক। এটার জন্য তাহলে সূত্র কি দাঁড়ালো? নিরাপত্তা প্রান্ত একক সমান সমান প্রকৃত বিক্রয় একক বা মোট বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিন্দু একক। তো সেক্ষেত্রে যদি সাজিদুল যদি 1200 একক বিক্রি করে তাহলে তার নিরাপত্তা প্রান্ত একক হচ্ছে 200 একক। তার নিরাপত্তা প্রান্ত একক যদি 200 হয় তাহলে নিরাপত্তা প্রান্ত টাকা কত? ওই যে বলেছিলাম টাকা বের করতে গেলে এককের সঙ্গে গুণ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে 200 একক গুণ 10 টাকা, তাহলে কত টাকা হবে? 2000 টাকা। তখন নিরাপত্তা প্রান্ত টাকা হবে 2000 টাকা। তাহলে তোমাদের হাতের কাছে যদি কাগজ কলম থাকে তোমরা কয়েকটা সূত্র লিখে নাও, সেই সূত্রগুলো মাথায় রেখে রাখবে, কাগজ কলমেও রাখবে, পারলে কমেন্টসে লিখে দেখাবে যে আজকের ক্লাসে তোমরা যে সূত্রগুলো আমি আলোচনা করলাম তোমাদের মাথায় ঢুকেছে কিনা। যেমন 1 নম্বর হচ্ছে একক প্রতি দত্তাংশ কিভাবে বের হবে? একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা পেয়ে গেলাম একক প্রতি দত্তাংশ। এরপরে সমচ্ছেদ বিন্দু একক কিভাবে বের হবে? যে প্রতিষ্ঠানের স্থির ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। এবার সমচ্ছেদ বিন্দু টাকা কিভাবে বের হবে? সমচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য, এটা বের করলেই আমরা সমচ্ছেদ বিন্দু টাকা পাবো। আচ্ছা, নিরাপত্তা প্রান্ত একক কিভাবে বের হবে? নিরাপত্তা প্রান্ত একক সমান সমান হচ্ছে প্রকৃত বিক্রয় একক বা মোট বিক্রয় একক বিয়োগ সমচ্ছেদ বিন্দু একক। তাহলে নিরাপত্তা প্রান্ত টাকা কিভাবে বেরোবে?
নিরাপত্তা প্রান্ত টাকা সমান সমান সমচ্ছেদ বিন্দু নিরাপত্তা প্রান্ত একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে নিরাপত্তা প্রান্ত টাকা সমান সমান নিরাপত্তা প্রান্ত একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে একটু শিখিয়ে রাখি, যদি কখনো প্রশ্নে আসে, প্রায় আসে এটা, যে দত্তাংশ অনুপাত কত। তোমরা মনে রাখবা, কোনো কিছুর অনুপাত যখন বের করতে বলবে তার মানে সেটা শতকরায় উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে বিক্রয় মূল্য যেটা সেটার ভিত্তিতে বের করতে হয়। অর্থাৎ আমাদের এই অঙ্কের দত্তাংশ অনুপাত যদি চাই, আমাদের দত্তাংশ কত আছে? 2 টাকা। সবসময় এই অনুপাতগুলো বিক্রয় মূল্যের সঙ্গে তুলনা করে বের করতে হয়। অর্থাৎ নিচে দিবা বিক্রয় মূল্য, উপরে দিবা যেটার অনুপাত চাবে সেটা, তার সঙ্গে গুণ করবা 100। যেমন দত্তাংশ অনুপাত যদি চায় তাহলে আমরা লিখব দত্তাংশ বাই বিক্রয় মূল্য গুণ 100। দত্তাংশ বাই মানে নিচে বিক্রয় মূল্য গুণ 100, যেহেতু দত্তাংশ অনুপাত চাইছে। আচ্ছা, একইভাবে যদি পরিবর্তনশীল ব্যয় অনুপাত চায়, ওই একই জিনিস, উপরে পরিবর্তনশীল ব্যয়, নিচে বিক্রয় মূল্য গুণ 100। বুঝতে পারছি? আচ্ছা, যদি মুনাফা অনুপাত চায়, মুনাফা অনুপাত তোমরা বের করবা উপরে মুনাফা, নিচে বিক্রয় মূল্য গুণ 100। আশা করি তোমরা অনুপাত বের করার সূত্রগুলো শিখেছো। আর একটা জিনিস তোমাদের একটু বলে যাই, যে একটা প্রতিষ্ঠানে মুনাফা বের হবে, কিভাবে বের করবা। যে মুনাফা বের করার পদক্ষেপগুলো হচ্ছে এরকম। প্রথমে বিক্রয় মূল্য থেকে বাদ দিব পরিবর্তনশীল ব্যয়টা, আমার বের হবে দত্তাংশ বা অবদান। সে দত্তাংশ বা অবদান থেকে এবার আমি স্থির ব্যয় বাদ দিব, আমার বের হবে মুনাফা। এক্ষেত্রে হলো মোট টাকার ফিগারটাকে ব্যবহার করতে হয়। অর্থাৎ মোট বিক্রয় মূল্য যে টাকাটা, ধরো 1200 একক বিক্রি করলো 10 টাকা করে, 12,000 টাকা, তাহলে সেক্ষেত্রে এরকম হবে যে মোট বিক্রয় মূল্য 12,000 বিয়োগ মোট পরিবর্তনশীল ব্যয়। সে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে ব্র্যাকেটে যে গুণ করে টাকাটা বসায় দিবা, যে 1200 গুণ 8, বাদ দেওয়ার পর বেরোবে আমার দত্তাংশ। দত্তাংশ যে টাকাটা বেরোবে সেখান থেকে বাদ দেবো বাদ স্থির ব্যয় 2000 টাকা। স্থির ব্যয় 2000 টাকা বিয়োগ করলে যে টাকাটা বেরোবে সেটাই আমার মুনাফা। তাহলে মুনাফা বের করার সূত্র তোমরা শিখে ফেললে। যে তাহলে মুনাফার সূত্র কি? মোট বিক্রয় মূল্য বিয়োগ মোট পরিবর্তনশীল ব্যয়, তাহলে বেরোবে মোট দত্তাংশ, সেখান থেকে বাদ বা বিয়োগ স্থির ব্যয়, বেরোবে মুনাফা। এক্ষেত্রে যদি মুনাফা অনুপাত বের করতে বলে আমরা কিভাবে বের করব? ওই যে উপরে মুনাফা, মোট মুনাফা, নিচে মোট বিক্রয় মূল্য গুণ 100, আমার মোট মুনাফা অনুপাত বের হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি বেসিক কিছু কথা তোমরা শিখেছো সমচ্ছেদ বিন্দু অধ্যায়ে বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অধ্যায়ে। এটার আরও একটা ক্লাস তোমাদের করতে হবে ফেসবুক লাইভে। আজ সত্যি কথা বলতে আমি প্রথম ক্লাস নিচ্ছি, পাশাপাশি ফ্যান অফ করে রাখা হয়েছে যাতে তোমাদের শব্দ শুনতে সমস্যা না হয়। তো ক্লাস আর দীর্ঘায়িত করব না। তোমরা যারা দেখছো তোমাদেরকে অভিনন্দন ও ভালোবাসা। পরবর্তী হিসাব বিজ্ঞান ক্লাস বা ফিন্যান্সের যে কোনো ক্লাসে, আর আইসিটি ক্লাস তো থাকলোই, তোমাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে। তোমরা তোমাদের যে কোনো সমস্যায় আমার সঙ্গে আমাকে ফোন করবে বা যোগাযোগ করার চেষ্টা করবে, ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। আর একটা বিষয়, তোমাদের বইয়ের কথা বলেছিলাম, বইটা তোমাদেরকে আমি দেখাতে চাই। দেখো, এটা হচ্ছে তোমাদের মূল বই, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই বইটা তোমরা ফটোকপির দোকান থেকে কিনে নিতে পারবে। আমি তোমাদেরকে বলে দেবো কোন দোকানে পাবে। এটা হচ্ছে ইজি অ্যাকাউন্টিং, যে আমি বলেছিলাম যে মূল বইয়ের সহায়ক একটা বই হিসেবে। আর তোমাদের এটার জন্য আরও 3টে সাপ্লিমেন্টারি রয়েছে। দেখো, এটা হচ্ছে ইজি অ্যাকাউন্টিং সাপ্লিমেন্টারি 2, এটা হচ্ছে ইজি অ্যাকাউন্টিং সাপ্লিমেন্টারি 1। আর এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ইজি ফিন্যান্স সাপ্লিমেন্টারি 1। এটার একটা পেজ তোমাদেরকে আমি একটু দেখাই, যে বিষয়টা আলোচনা করলাম সে বিষয়টা নেক্সট ক্লাসে তোমাদের আরও সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। দেখো, বেশ কিছু সূত্র এখানে দেওয়া আছে, এই সূত্রগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। হ্যাঁ, এই সূত্রগুলো তোমাদের ভালো করে শিখতে হবে যাতে করে এই অধ্যায়টা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো এটা তোমরা সাপ্লিমেন্টারিতে পাবে ইনশাল্লাহ। আর এখন যদি স্ক্রিনশট দিয়ে নিতে পারো নিয়ে নাও। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর আরও আলোচনা করব। আশা করি তোমরা লাভবান হবে। নেক্সট ক্লাসের পর্যন্ত অপেক্ষায় থাকো। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।